যদি অল্টারনেট কিছু পাই, ঠিক আছে? স্যার ওই যে হ্যাং আউটটা দেখতে পারেন, আমি একটা দিচ্ছি। ছোট আর হ্যাঁ স্যার। সুবিধা হয়। ওটা কি স্যাররা পড়াচ্ছেন হ্যাং আউটে? হ্যাঁ 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 আচ্ছা আমি স্যার, দেখছি। ওটা গুগলের, ওটা ওটা গুগলের। আমি আজকেরটা হয়ে যাক, ঠিক আছে? ঠিক আছে। আমি নেক্সট দিন থেকে, ঠিক আছে চলে এসো তাহলে। যেটা বলছিলাম যে তিনটে কেসে আমাকে দেখতে হবে, একটা সিম্পল পোল, একটা পোল অফ অর্ডার এন, আর একটা এসেনশিয়াল। কি বার করছি? রেসিডিউ বার করছি। রিমুভেবল সিঙ্গুলারিটি কথা ভেবে লাভই নেই, কারণ সেখানে তো প্রিন্সিপাল পার্ট থাকেই না বাই ডেফিনেশন। এই তিনটে ফর্মুলা, তিনটে ডিফারেন্ট কেসের জন্য তিনটে ফর্মুলা ফর আর শুধু মনে রাখতে হবে, শুধু মনে রাখতে, বারবার বলছি কোনো ডেরিভেশন নেই, পরীক্ষায় ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করলেই হবে। ফর দ্য ফার্স্ট কেস, যদি ফাংশনটার সিম্পল পোল থাকে at z equal to z নট, সিম্পল পোল আছে, তাহলে r equal to কত কিভাবে বার করব? ইট উইল বি লিমিট z tends to z নট, z minus z নট টাইমস fz, যদি সিম্পল পোল হয়। লিমিট z tends to z নট, z minus z নট into fz, ব্যাস। কি বার করছি? রেসিডিউ বার করছি। কোন পয়েন্টে? z নট পয়েন্টে। z নট অবশ্যই আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, আর যদি এবার সেই সিঙ্গুলার পয়েন্ট একটা পোল হয়ে যায়, পোল কি জিনিস অনেকবার বলা হয়েছে, এগুলো বারবার আর বলছি না, কিন্তু সিম্পল পোল। যদি কেস নাম্বার 2, যদি কেস নাম্বার 2 পোল অফ অর্ডার এম হয়, এই ফর্মুলাটা একটু বড়, বড় মানে কঠিন না, কিরকম বড়? অর্ডার এম বলেছে, তখন আর ইজ ইকুয়াল টু দিস 1/m minus 1 ফ্যাক্টোরিয়াল। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে হবে, ওরা মনে হয় এগুলো পাস কোর্সের ক্লাসে একটু করেওছিস। dz m minus 1, কাকে ডিফারেন্সিয়েট করব? এই ফ্যাক্টরটাকে পুরো। স্যার ক্যামেরাটা একটু উপরে উঠালে ভালো হতো, দেখা যাচ্ছে না উপরে উঠলে। দাঁড়া, হ্যাঁ এবার দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার লিবনিজ থিওরেম ইউজ করে কি? হ্যাঁ লিমিট করতে পারো। স্যার আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। দেখছি, চেষ্টা করছি। স্যার নেট স্লো হবে মনে হয়, দেখা যাচ্ছে না এমনি কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ লিখলাম স্যার দেখা পুরোটা? যাচ্ছে। হ্যাঁ স্যার এখন দেখা গেল। ঠিক আছে দেখো এবার, তাহলে 1/m minus 1 ফ্যাক্টোরিয়াল। নেটটা স্লো এর জন্য হতে পারে কিন্তু, ঠিক আছে তোমাদের। তাহলে এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, একটু ফর্মুলাটা বড়, তবে যদি এখান থেকে প্রবলেম দেয়ও, খুব বড় ধরনের পোল দেবে না mth অর্ডারের, সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার অবধি থাকতে পারে, সেটা করতেও পরীক্ষায় সমস্যা হবে না। তাহলে এটা গেল পোল অফ অর্ডার এম। তার জন্য কি করে রেসিডিউ বার করবো? at z equal to z নট এ প্রথম ফর্মুলাটা লিখলামই, দ্যাট ইজ ফর দ্য কেস অফ সিম্পল পোল। কিন্তু এগুলো তো ফর্মুলা আছে, ভালো কথা, যদি প্রবলেমটা হয়ে যায় অনেক সময়, যদি এসেনশিয়াল সিঙ্গুলারিটি থাকে। স্যার জেড জিরোটা কোথায় আছে স্যার, মানে ব্র্যাকেটের বাইরে জেড জিরো? হ্যাঁ তুমি, আরে বাবা তুই যখন ডিফারেন্সিয়েট করিস, তখন ডিফারেন্সিয়েট করার পর তুই কি আগে থেকে পয়েন্টটা বসিয়ে দিস নাকি? ও মানে পয়েন্ট বুঝতে পারছিলাম না হ্যাঁ, স্যার ওটা কি, তুই মানে পয়েন্টটা। ডিফারেন্সিয়েট করলি, তারপর সেটা ইভালুয়েট করলি জেড নটে। তুই যদি জেড নটটা বসিয়ে দিস, ডিফারেন্সিয়েটটা করবি কি করে? সেটা কনস্ট্যান্ট হয়ে গেল। না স্যার বুঝতে পারছিলাম না জেড নাম্বারটা কোথায় লেখা আচ্ছা ছিল ঠিক আছে, তখন। এবার বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা এটাতে আয়, একদম লাস্ট কেসটা, এটা মুছলাম, দেখা আছে তো? হ্যাঁ আচ্ছা লাস্ট কেসটা এসো। এর অনেক ভেরিয়েশন আছে, যদি একটা ফাংশন অন্যরকম ভাবে দেখতে হয়। আমি সবগুলো দেখছি না এখনই, আমাদের তিনটে কেস ফান্ডামেন্টাল, আর ওইটাই প্রবলেম হিসেবে পরেরটা একটা দেবো, দাঁড়াও। এটা আগে দেখো, যদি এসেনশিয়াল সিঙ্গুলারিটি থাকে, তাহলে আমি কি করে, বা এর কি করে রেসিডিউ বার করব?
at z not এ, মানে ওই পয়েন্টে সিঙ্গুলারিটি আছে এসেনশিয়াল। এর কিন্তু কোনো স্পেসিফিক ফর্মুলা নেই, ইট ইজ ক্যালকুলেটেড বাই কম্পারিজন। যে ফাংশন তোমাকে দিয়ে দেবে তাকে এক্সপ্যান্ড করে কম্পেয়ার করে ফার্স্ট টার্মটা দেখতে হবে আছে কি নেই, তখন তুমি বলতে পারবে। একটা এক্সাম্পল দেখি, একটা ফাংশন তোমাকে দিয়েছে e টু দি পাওয়ার 1/z, এটা আগে করেওছি ক্লাসে একবার, ওখানে 1/z মাইনাস a ছিল, হ্যাঁ তাহলে এটা এখানে 0। আমি ওখানে চেক করতে বলেছিলাম যে প্রুভ দ্যাট এট z ইকুয়াল টু a, মানে আমার ফাংশন ছিল হচ্ছে এরকম দেখতে, e টু দি পাওয়ার 1/z মাইনাস a, প্রুভ দ্যাট এট z ইকুয়াল টু a ফাংশন fz, এই ফাংশনটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি আছে। কি করে করেছিলাম, দুটো লিমিট নিয়েছিলাম, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, z টেন্ডস টু a প্লাস z টেন্ডস টু a মাইনাস, লিমিট দুটো সেম হচ্ছে না, তার মানে লিমিট এক্সিস্টই করবে না, আমি ওইভাবে দেখিয়েছিলাম। ঠিক আছে, সেটা তো অন্য কেস গেল, দেখাতে হবে। তাহলে এখানে তো a নেই, তবে তোমাকে বলেছে a নেই মানে z নট 0 নেই, তার মানে z ইকুয়াল টু 0 তে তোমাকে রেসিডিউটা বার করতে হবে। ঠিক আছে, এর কিন্তু কোনো ফর্মুলা নেই, আর যদি ফর্মুলা না থাকে তাহলে কি করতে হবে, বাই কম্পারিজন। কম্পারিজন করার মানে হলো তুমি এই ফাংশনটাকে, যেরকম ফাংশন দেবে সবসময় কম্পেয়ার করা যায়ও না, এটাও খুব মুশকিল, এটা ডিফিকাল্ট কেস খুবই। তাহলে একটা সুবিধা আছে আমাদের ক্ষেত্রে এখানে কি, যে এক্সপোনেনশিয়াল সিরিজকে তুমি এক্সপ্যান্ড করতে পারো। এটাকে এক্সপ্যান্ড করলে কি পাবো, ওয়ান প্লাস জেড বাই জেড স্কয়ার কত হবে রে, অ্যারাউন্ড z ইকুয়াল টু 1 প্লাস জেড স্কয়ার প্লাস জেড কিউব প্লাস জেড 1 প্লাস z, কেন 1/z করে আছে তো, ও মানে তাহলে জেড হয়ে যাবে 1/1/z হবে। হ্যাঁ 1/1 প্লাস z বাই 1 1 প্লাস by z স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 z square হুম প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 z কিউব, এভাবে চলছে। হুম হুম এইবার তুই কম্পেয়ার কর উইথ দ্য লরা সিরিজ, মানে fz টাকে তুই আবার এইভাবে লেখ, ওই n প্লাস bn দিয়ে। হুম কম্পেয়ার করলে প্রিন্সিপাল পার্টের জায়গায় তুই দেখ, তাহলে এখানে b1 টা আমার তো দরকার, b1 টা 1 রেসিডিউ 1 হবে তাহলে। কি বোঝা গেল অভিজিৎ, পুনম? হ্যাঁ স্যার। তোমাকে এখানে কিছু কম্পেয়ার করে দেখতে হবে, এটা ফাংশনটা তোমাকে তখন সোজা দেবে পরীক্ষাতে, আশা করা যায়। ঠিক আছে, হুম আমি একটা অঙ্ক তোমাকে দিচ্ছি, এটা একটা থিওরেমের মতো, যেটা এসেনশিয়াল বা পোল এরকম কোনো ব্যাপার নেই, তবে হ্যাঁ যদি কোনো ফাংশন এরকম দেখতে থাকে তখন আমি কিভাবে করব, একটা প্রবলেম হিসেবে লিখে নাও। সাপোজ fz is equal to একটা ফাংশন phi z ডিভাইডেড বাই আর একটা ফাংশন psi z, that is the function is a ratio of two other function, এরকম ভাবে এরকম ফর্মে দেওয়া আছে, এরকম ফর্মে দেওয়া আছে একটা ফাংশন where phi and psi are both analytic। এই দুটো কিন্তু সিঙ্গুলার ফাংশন না, কোনো সিঙ্গুলারিটি নেই এইসব ফাংশনে। যে ফাংশনটা তোমাকে দেওয়া হয়েছে কাজ করতে তার সিঙ্গুলারিটি থাকতে পারে, কিন্তু এই দুটো ফাংশনের নেই, দিস phi and psi, এটা একটা সম্পূর্ণ প্রবলেম কিন্তু সেই হিসেবে নাও। তা লিখে রাখবে কি, যে কনসিডার, কোশ্চেনটা লেখো, কনসিডার fz is equal to this where phi and psi are both analytic if psi z naught
if psi z naught is equal to 0, একটা কথা দেখ, যে মোমেন্টে psi z naught equal to 0 করলি, তাহলে at z equal to z naught fz টা কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ লিখতে হবে না। তার মানে বোঝা যাচ্ছে z naught একটা সিঙ্গুলার পয়েন্ট অফ fz, যদি এরকম কন্ডিশন থাকে, তাই তো? হ্যাঁ যদি কন্ডিশনটা এরকম দেয়, এবার কোশ্চেনটা আর হ্যাঁ if psi z naught is equal to 0 and সঙ্গে সঙ্গে এটাও তোমাকে দিয়ে দেবে, কমা দিয়ে লেখো phi z naught কিন্তু 0 হতে হবেই না কোনো মতে, কারণ 0/0 তে কিছু হয় না। আর একটা কন্ডিশন, psi dash z naught not equal to 0, এই তিনটে কন্ডিশন দিয়ে দিয়েছে। if psi z naught equal to 0, phi z naught and psi dash মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই দুটো 0 না, then prove that z equal to z naught, then prove that z naught is a simple pole of fz, then prove that z naught is a simple pole of fz. এইটা চেষ্টা করো বাড়িতে করার। জাস্ট কি করে করবে অঙ্কটা, phi আর psi কে টেলর সিরিজ এক্সপ্যান্ড করো অ্যারাউন্ড z naught। আমি হিন্টটা দিয়ে দিচ্ছি। হিন্ট কি? এক্সপ্যান্ড phi and psi both in Taylor series around z naught. কোশ্চেনটা বোঝা গেছে? psi z naught 0, কিন্তু এই দুটো 0 না, তাহলে প্রুভ করো z naught টা হচ্ছে fz এর, যেটা প্রথম যে আমার আসল ফাংশনটা, তার একটা সিম্পল পোল। তার সঙ্গে কোশ্চেনটা লিখে রাখবি, and hence find the residue of fz, and hence find the residue of fz। যদি এরকম কোনো ফাংশন থাকে এরকম ফর্মে, তার মানে আগে তোমাকে এটাকে সিম্পল পোল প্রুভ করতে হবে, তারপর অঙ্কটা করব। এই প্রুফটা বাইরে চেষ্টা করো। কি করে চেষ্টাটা করব? জাস্ট ইউজ দ্য টেলর সিরিজ এক্সপেনশন অফ phi and psi around z equal to z naught। চেষ্টা করো, চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করে দেখো। এরপরে আর মানে আজকের মতো করে কমপ্লেক্সটা একটু এন্ড করতে হবে, অন্য টপিক শুরু করতে হবে, আর একঘেয়ে হয়ে যাচ্ছে খুব। নেক্সট ইজ রেসিডিউ থিওরেম। থিওরেমটা সব বই আছে, আমি ডিটেলস আর বলছি না, শুধু একটা কথা মনে রাখতে হবে যে তোমার কাছে একটা ক্লোজ কন্টুর আছে এনি শেপের, ক্লোজ কন্টুর সি, আর এর মধ্যে ধরো z1 z2 z3 z4 and so on, n number of finite n number of isolated singular point আছে। একটা ক্লোজ কন্টুর আছে যার মধ্যে ইন্টেরিয়ারে এই z1 z2 z3 করতে করতে আপ টু zn এই সবগুলো পয়েন্টে, মানে ভেতরে যদি কোনো একটা ফাংশন থাকে, একটা ফাংশনকে তুমি অবশ্যই কনসিডার করছো, এই প্রতিটা পয়েন্ট হলো সেই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট, আইসোলেটেড। পোলটা কি আমি জানি না, সেটা তো চেক করে দেখতে হবে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার সঙ্গে যদি এফজেডটা বাকি অন্য সব পয়েন্টে অ্যানালাইটিক হয়, এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সব পয়েন্ট যদি অ্যানালাইটিক হয়, তাহলে তাহলে এই যে ইন্টিগ্রেশনটা এবার লিখছি, একটু মুছেই দিলাম ছবিটা, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা লিখবো এবার কিন্তু ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন, this will be
2 pi i times মানে মাল্টিপ্লাই সামেশন i equal to 1 to n ri মানে r1 মানে z equal to z1 এ fz এর রেসিডিউ, r2 মানে z equal to z2 তে রেসিডিউ and so on। তার মানে ri টা হচ্ছে z equal to zi তে fz এর রেসিডিউ। তার মানে সোজা কথা, তোমাকে প্রথমে সিঙ্গুলার পয়েন্টটা বার করতে হবে, ফাংশনটা দিয়ে দেওয়া আছে, যতগুলো সিঙ্গুলার পয়েন্ট থাকবে ওই প্রতিটা সিঙ্গুলার পয়েন্টে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রেসিডিউ। সেটা যদি পোল হয় ফর্মুলা ইউজ করো, এসেনশিয়াল হয় কম্পেয়ার করো, আর রেশিও হিসেবে থাকলে ওই আমি যেটা বললাম সিম্পল পোল কনভার্ট করে করতে হবে। বড় অঙ্ক কিন্তু এগুলো। এন্ড ফাইনালি টোটাল যে ইন্টিগ্রেশন রেজাল্টটা হবে, টোটাল রেসিডিউ গুলোকে অ্যাড করার পর তাকে 2 পাই i দিয়ে মাল্টিপ্লাই করব। একটা অঙ্ক করব, একটা জাস্ট অঙ্ক। পরীক্ষায় কিন্তু রিয়েল ইন্টিগ্রেশন দেওয়া থাকবে, রিয়েল ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন তোমাকে বলবে ইউজিং রেসিডিউ থিওরেম সলভ দ্য ইন্টিগ্রেশন, এটা পরীক্ষাতে থাকবেই। এবং ডিফারেন্ট অ্যালজেব্রিক রিয়েল ফাংশন, বারবার বলছি রিয়েল ফাংশনের ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্ট অ্যালজেব্রিক ফাংশনের আর ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন থাকে। আমি একটা টাইপের ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি, যে ইন্টিগ্রেশনটা এরকম দেখতে, মানে পরীক্ষায় দেয়া থাকবে ফাংশন অফ সাইন থিটা বা কস থিটার ফাংশন, রিয়েল ফাংশনটা কিন্তু রিয়েল ফাংশন। তোমাকে করতে হবে কি, এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে হবে ইউজিং কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা রেসিডিউ থিওরেম দিয়ে। কিভাবে করব ইন্টিগ্রেশন গুলো, করার দুটো স্টেপ আছে। প্রথম স্টেপটা কি, দেখো একটা জিনিস সোজা, কিন্তু যেহেতু সাইন বা কস আছে, তুই তো অয়লার্স থিওরেম পড়েছিস তাই না? তাহলে প্রথমে সাইন বা কস কে তুই অয়লার্স থিওরেম দিয়ে ই টু দি পাওয়ার i তে কনভার্ট করে নে, মানে কমপ্লেক্সে নিয়ে আয়। প্রথম স্টেপ হলো এইটা। আর সেকেন্ড স্টেপ হলো এই যে 0 to 2 পাই তোমাকে লিমিটটা দেওয়া হয়েছে, তুমি যদি এরকম একটা ইন্টিগ্রেশনকে কমপ্লেক্স প্লেনে নিয়ে যাও, তাহলে সেখানে কার্ভটা দেখতে কেমন হবে, কন্টুরটা? কমপ্লেক্স প্লেন সাইন থিটা বা কস থিটাকে কমপ্লেক্স প্লেন প্রথমে কমপ্লেক্সে কনভার্ট করলি অয়লার্স থিওরেম দিয়ে, হ্যাঁ, কিন্তু কমপ্লেক্সে কনভার্ট করে তোর তো একটা কাজ থেকে যাচ্ছে, তোকে তো কার্ভ সিটাকে ড্র করতে হবে। হ্যাঁ, সি কার্ভটাকে পাবো কোত্থেকে? তোকে লিমিট দিয়েছে ইন্টিগ্রেশনটা 0 থেকে 2 পাই, তাহলে কি দেখে কি মনে হচ্ছে কার্ভটা দেখতে কেমন হবে? সার্কেল। সার্কেল, সোজা কথা সার্কেল। ঠিক আছে, এই দুটো কনসিডার করে নিতে হয়। আর সার্কেলের রেডিয়াস তোমার হাতে আছে, আর তো তোমাকে বলে দেবে না তুমি যত বড় ইচ্ছা সার্কেল নাও। সবচেয়ে ছোট সার্কেল কত রেডিয়াস হতে পারে? সবচেয়ে ছোট একটা সার্কেলের রেডিয়াস কত হতে পারে? যত ছোট নিব আমি হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি ছোট করতে করতে তুই কত নিতে পারিস? তুই সবচেয়ে ছোট 1 নিয়ে নে। কারণ কেন, দেখ তুই তো সবসময় জানিস z ইকুয়াল টু, তো এইভাবে লিখিস r ইনটু টু দি পাওয়ার i থিটা। তাহলে এটা সবচেয়ে কম ভ্যালু, মানে ইউজ করতে সুবিধা হবে কোনটা? 0.5 0.2 নিয়েও লাভ নেই, তো একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে। আমি আরটাকে রাখতে চাইছি না ডিরেক্টলি, তাহলে আরটাকে 1 বসিয়ে নাও। তুমি সার্কেল চুজ করো, অসুবিধা নেই, রেডিয়াস তোমার হাতে আছে। একটা অঙ্ক দেখ কি করে করছি, করলেই বুঝতে পারবি। তোকে ইন্টিগ্রেশন ধর দেওয়া আছে এরকম ফর্মে, এটা ভালো করে লিখতে একটু ক্লিয়ারলি। 0 to 2 পাই cos 3 থিটা, এটা খুব স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, পরীক্ষাতে খুব থাকে এটা, বাই 5 minus 4 cos থিটা b থিটা।
লেখা হয়েছে? হ্যাঁ স্যার। প্রথমে লিখে নিবি এরকম, এগুলো সব সুবিধা করার জন্য z ইকুয়াল টু এটা, আর লিখবই না, আরটাকে মনে মনে 1 ধরে নিয়েছি। 1। তাহলে এখান থেকে dz বার করবি, হুম আর কি বার করবি? cos থিটা আর cos থিটা। হুম আমি করছি না, তুমি দেখবে যদি এটা তুমি বার করে ফেলো তাহলে আইটা এরকম দেখতে হবে। বুঝলাম উপরেরটা একটু বড় ইকুয়েশন চলে আসবে। আরটাকে 1 ধরে নিয়ে করলেই হবে। I will be like this, I by 2, ওই I একটা ফ্যাক্টর থাকবে, z কিউব, এই cos থিটার জন্য z কিউব চলে এসছে, যেটা আবার ওখানে ডি ময়ভার্স থিওরেম চলে আসবে একটু, 2z কিউব মাইনাস 5z প্লাস 2, এই একটা ইন্টিগ্রেশন হবে, আর একটা ইন্টিগ্রেশন হবে এরকম, নিচে লিখছি, পাশে আটবে না, প্লাস dz বাই z কিউব, এটা কিন্তু 2z স্কয়ার, হ্যাঁ 2z স্কয়ার তার পাশেটা স্যার 2z স্কয়ার, তারপরটা কত স্যার? মাইনাস 5z। 5। এই দুখানা ইন্টিগ্রেশন পরপরে ভাগ হয়ে যাবে তুই যদি সাবস্টিটিউট করিস। কি সাবস্টিটিউট করবি? z ইকুয়াল টু দি পাওয়ার i থিটা, সিম্পলি, আর কিছু না। তার মানে এটাকে তুই একটা i1 নাম দে, এটাকে একটা i2 নাম দে। হুম তাই তোকে i1 আর i2 কে সেপারেটলি ইভ্যালুয়েট করতে হবে। আর ইভ্যালুয়েটটা করব কি করে? রেসিডিউ থিওরেম দিয়ে। তার মানে এই যে ফাংশনটা প্রথম যে ইন্টিগ্রেশনটা তুই দেখছিস লেখা হয়েছে পুরোটা, হ্যাঁ z প্রথমটা z কিউব dz বাই 2z স্কয়ার মাইনাস 5z প্লাস 2, আর সেকেন্ডটা হচ্ছে 1 বাই উপরে কিছু নেই z কিউব মাল্টিপ্লাই ওই একই ফ্যাক্টর 2z স্কয়ার মাইনাস 5z প্লাস 2। তাহলে দুটো ইন্টিগ্রেশনকে তুই ক্যাপিটাল I1 আর ক্যাপিটাল I2 নাম দিয়ে দিস, অর্থাৎ আমার নেট ইন্টিগ্রেশন I is equal to I by 2 into I1 plus I2। I1 টাকে এবার দেখি একটু। I1 টার নিচে যে ফ্যাক্টরটা আছে 2z স্কয়ার মাইনাস 5z প্লাস 2, সেটাকে তুই ওই ফ্যাক্টর বা দুটো ফ্যাক্টরে কনভার্ট করতো, মানে উৎপাদকের বিশ্লেষণ সিম্পলি। হুম I1 টাকে একবার লিখে ফেলি, z কিউব dz, 2z minus 1 আর z minus 2। বাহ ভেরি গুড, 2z minus 1 লিখে ফেললাম, z minus 2 লিখে ফেল। এবার বলো এই ফাংশনটার, এই যে ফাংশনটা ভিতরে আছে, মানে z কিউব সিটা বারবার লিখবে, বলে দেবে কিন্তু মুখে, হ্যাঁ c is a unit circle, এই কথাটা লিখে রাখবে ওই কারণ প্রথমেই একদম c is a unit circle মানে রেডিয়াসটা হচ্ছে 1, এটা একদম প্রথমে বলেই দেবে। আচ্ছা বলো এই যে ফাংশনটা লিখেছি z কিউব বাই 2z minus 1 into z minus 2, এই ফাংশনটা সিঙ্গুলারিটি কোথায় কোথায় আছে? একটা হচ্ছে 2 তে আর একটা হচ্ছে হাফে। হ্যাঁ অভির বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কোথায় কোথায় লিখে হ্যাঁ, ফেলছি, স্যার। z ইকুয়াল টু 2 তে আছে, z ইকুয়াল টু হাফে আছে, তাই না? হুম ভিতরে ফাংশনটা। কিন্তু তুমি দেখো এই যে ক্যাপিটাল সি, এই যে কার্ভটা তুমি ভেবেছো, তুমি কি বলেছো? সি ইজ এ ইউনিট সার্কেল। হুম হুম ইউনিট সার্কেল তুমি ধরে নিয়েছো, কিন্তু আর তুমি লেখোনি ওখানে। ও যদি তার ইউনিট মানে সার্কেল 2টা হয়, বাদ চলে যাবে। দাঁড়া, ইউনিট সার্কেল রেডিয়াস কত? 1। হ্যাঁ
ইউনিট সার্কেল মানে কত? মড জেড ইকুয়াল টু 1। হ্যাঁ তাহলে এই দুটো সিঙ্গুলারিটির মধ্যে কোনটা এই সার্কেলটার মধ্যে থাকবে? হাফ হাফ। তাহলে এটাকে ভুলে যাও। হুম আর তোমাকে শুধুমাত্র জেড ইকুয়াল টু হাফ নিয়ে কাজ করতে হবে। এইবার এই পার্টটা আমরা বলি না যে উই ক্যান চেক দ্যাট জেড ইকুয়াল টু হাফে কিন্তু অবশ্যই এর একটা পোল আছে। একটা পোল ইজ এ সিম্পল পোল, কোনো পাওয়ার টাওয়ার নেই। তাহলে সিম্পল পোল হয়, আমার রেসিডিউ বার করার ফর্মুলা কি? ওই যে জেড মানে জেড জিরো আর হচ্ছে এফ জেড ইন্টু এফ জেড। তাহলে লিমিট জেড টেন্স টু হাফ জেড মাইনাস হাফ এফ জেড, বল কত হচ্ছে? তাহলে তো শুধু জেড কিউব থাকবে। সে থাক না, তুই লিমিটটা ইভ্যালুয়েট কর। ও মানে 1/8। 1/8? জেড কিউব। ও আচ্ছা আচ্ছা, টোটালটা পরে বসাতে হবে স্যার। হ্যাঁ সরি অবশ্যই সরি। অবশ্যই, পুরো এফ জেডটা, পুরো এফ জেড। তিনটা 24 আর স্যার আই বাই না 24 আই বাই 24। এই লিমিটটা হ্যাঁ স্যার 3/24 আই বাই একটা মাইনাস হাফ মাইনাস 2 মানে মাইনাস আই বাই 24। দেখ ভালো করে, আই কি থাকবে রে? আমার কিন্তু এটা আসছে মাইনাস শুধু 1/24, 1/24। আমি কিন্তু আই পাইনি। ও আই আই না আই ও আই তো হ্যাঁ ভালো করে দেখ। হ্যাঁ স্যার হবে না হবে না। আচ্ছা সোজা কথা, এটা পেয়ে গেলি। তাহলে আমার রেসিডিউ থিওরেম কি বলছে? আমি এটা মুছে দিলাম। রেসিডিউ থিওরেম বলছে যে যেটা তুমি রেসিডিউ পাবে তার সাথে কত মাল্টিপ্লাই করবো? 2πi। তাহলে 2πi মাইনাস 1/24, এটা হবে প্রথম ইন্টিগ্রেশনটার রেজাল্ট। তাহলে কত হচ্ছে? মাইনাস পাই আই পাই বাই 12। ঠিক আছে, পরেরটা করতো আই টুটা, একটু হাত চালিয়ে আই টুটা কর। এটাও তো একই বের হবে নিচের টুকু নিচের জেড কিউব আছে। আই টু তো কিন্তু দেখ তুই কটার আগে দেখ তুই কোথায় কোথায় সিঙ্গুলারিটি পাচ্ছিস। আই টু কিন্তু নিচে একটা জেড কিউব আছে। ওখানে কিন্তু জেড ইকুয়াল টু হাফ হবে অবশ্যই, জেড ইকুয়াল টু 2 তো থাকবেই, সঙ্গে একটা জেড কিন্তু 0 থাকবে, সিঙ্গুলার পয়েন্ট। কারণ দেখ নিচে কিন্তু জেড ফ্যাক্টরটা আছে একটা। তো কর।
না তিনটে সিঙ্গুলার পয়েন্ট কি বুঝতে পেরেছিস? হ্যালো স্যার। হ্যাঁ, কে সৌভিক তো? হ্যাঁ হ্যাঁ তিনটে সিঙ্গুলার পয়েন্ট তো বোঝা গেছে, হাফ, টু আর জিরো। হ্যাঁ 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 এবার ওই রেসিডিউ গুলো বার করলি, কোন কোনটা থাকবে ভেতরে? 0 আর হাফ। জিরো আর হাফ, টু থাকছে না। হ্যাঁ কোনটা না সিম্পল আর কোনটা পোল অফ অর্ডার, মানে অন্য অর্ডারের? হাফটা সিম্পল করে। সিম্পল ওটা হচ্ছে অর্ডার 3। জিরোটা অর্ডার 3। অর্ডার 3। তাহলে তিনবার হুম। ডিফারেন্সিয়েট করলেই হবে। হুম। সরি, দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। d2 dz2 n m-1 হ্যাঁ n-1 আছে। দুইবার differentiate করতে হবে। হ্যাঁ। করেছিস কি? রেজাল্টটা কি বলতে পারবি? না স্যার করা হয়নি স্যার, শুনতে পাচ্ছিলাম না স্যার কিছু তখন। কত হলো বলতো টোটাল রেসিডিউ যোগ ঠোক করে? আমি লাস্ট রেজাল্টটা বলছি, শুধু মিলিয়ে নে। দুটোকে যোগ করলি, তারপর 2 পাই i দিয়ে তো মাল্টিপ্লাই করতে হবে না হ্যাঁ i2 বার করতে গেলে। তাহলে রেজাল্টটা তোর হবে হচ্ছে এইটা, মাইনাস, এটাও ঠিক একই রেজাল্ট, মাইনাস i পাই বাই 12। সেম রেজাল্ট পাবে i2 এর ক্ষেত্রেও। such that টোটাল যে ইন্টিগ্রেশনটা এবার যখন লিখবো আমি, বাইরেটা i/2 অলরেডি ছিল, সব বসানোর পর যে রেজাল্টটা পাচ্ছিস তুই, এটা π/12। এটা হবে ফাইনাল রেজাল্ট। তুই শুধু এটা বাড়িতে এবার চেক করে নিবি। দাঁড়া, এবার হাত কলম চালাস না, একটা অঙ্ক লেখ, চেক করে নিস π/12 টা অ্যান্সার। একটা প্রবলেম শুধু লিখে রাখ ফটাফট। হুম ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, এটা বাড়িতে করবি। dz বাই সাইন হাইপারবোলিক ফাংশন দিলাম 2z, where c এখানে বলা আছে, এবার কিন্তু কোনো বলা আছে যে c ওরকম ফাংশন না, কিন্তু c বলা আছে a circle of radius 2, where c is a circle of radius 2 taken in a positive sense or anti-clockwise sense. পরে আমাকে বলবে কি রেজাল্টটা পাচ্ছি। আমি অ্যান্সারটা একটু বলে দিচ্ছি। অ্যান্সারটা হবে হচ্ছে মাইনাস i পাই। দিস ইজ দ্য অ্যান্সার, মাইনাস i পাই। শোনো, এই আজকে অবধি যেগুলো ডিসকাস করলাম, দ্যাট উইল এন্ড আওয়ার কমপ্লেক্স ইন্টিগ্রেশন চ্যাপ্টার। যা যা প্রবলেম আরো আছে অ্যাসোসিয়েটেড আমি পাঠিয়ে দেবো এরপর আস্তে আস্তে। কমপ্লেক্স ভ্যারিয়েবল নিয়ে আর বেশি কথা আমি এই মোমেন্টে বলতে চাইছি না। একটা টপিক শুধু একটু বাড়িতে পড়বে, সেই টপিকটাকে দিচ্ছি, না বুঝতে পারলে পরে বলবে। তাহলে বাড়িতে কোনটা একটা কিন্তু জিনিস করবে, যে কসি ইন্টিগ্রাল ফর্মুলা প্রুফটা, হ্যাঁ চেষ্টা করবে করার। আর যেটা পড়বে, এটা না বুঝতে পারলে আমাকে বলো, ব্রাঞ্চ কাট, go through branch cut and branch point, এই টপিকটা একটু দেখো। না বুঝতে পারলে পরে আমি একদিন বসবো। তাহলে আমাদের সিলেবাসে যা ছিল, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম আমাদের হয়ে গেল পুরো করা, কমপ্লেক্স ভেরিয়েবল হয়ে গেল। এরপর থাকলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ওরা বাড়িতে পড়েছিস একটু? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ওটা একটু প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? আর কোয়ান্টামের কি অবস্থা? স্যার শুরু হচ্ছে স্যার। ঠিক আছে, আমাকে আরো বলছিল একটু ওরাও জয়েন করবে, সেটা আমরা পরে দেখছি। আজকের মতো আমরা মিটিংটা শেষ করছি। হ্যাঁ স্যার থার্ড ইয়ারে স্যার কোয়ান্টাম করাবেন আপনি? ওরা বলছিল যে তোরা কি বলেছিস ওদেরকে যে তোরা পড়ছিস কোয়ান্টাম? না স্যার, এরকম তো কিছু বলা হয়নি।
ওরা বললো যে স্যার ওদের যদি ক্লাস করেন, স্যার ওদের যদি ক্লাস করেন আমরা কি ঢুকতে পারবো, মানে যে কজন আমি? আবার উল্টো কথা বলে তোদের ক্লাস করালে কি ওরা ঢুকতে পারবে সেটা আমি দেখছি দাঁড়া, ও আচ্ছা আচ্ছা, একটু ওয়েট কর, আগে আমার এই জুমটা আদৌ চালাতে পারবো কিনা। ঠিক আছে, আজকের হ্যাঁ। মতো মিটিংটা আমরা এখানে এন্ড করছি। ঠিক আছে। কমপ্লেক্স ভেরিয়েবল পুরোটা রিভাইজ দাও এবার, লরাস থিওরেম, রেসিডিউ থিওরেম, হ্যাঁ, ইন্টিগ্রাল ফর্মুলা, কসি ইন্টিগ্রাল থিওরেম, সেক্ষেত্রে প্রবলেম গুলো করো। আমি কিছু প্রবলেম সেট পাঠাচ্ছি, যেগুলো আটকাবে স্পেসিফিক্যালি আমাকে লিখে দেবে যে স্যার এই প্রবলেম ঠিক আছে। সেটের এই নম্বরটা আমি পারিনি। ঠিক আছে। ঠিক আছে, চেষ্টা করো আগে। আর ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা রিভাইজ দাও। ইন্টিগ্রাল ট্রান্সফর্মের কিছু প্রবলেম সেট আমি পাঠিয়ে দেবো, সেগুলো আমরা কমপ্লেক্স ভেরিয়েবল দিয়ে করো। দেখো তুমি ইন্টিগ্রাল ট্রান্সফর্মে কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মে কিন্তু ইয়ে ছিল, একটা ই টু দি পাওয়ার আই ছিল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওখানে কিন্তু সব ইন্টিগ্রেশন, কঠিন কঠিন ইন্টিগ্রেশন কিন্তু কমপ্লেক্স এগুলো দিয়ে করা যাবে। তাহলে আমি সেসব কিছু অঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে তোমাদের? ই টু দি পাওয়ার আই এর গুলো তো আমরা এসে ডেল্টা ডিরেক্ট ডেল্টা দিয়ে করছি। না, সব ডিরাক্ট, সবকে ডিরাক্ট দিয়ে করা যাবে? সব ডিরাক্ট দিয়ে করা যায় না। এখন অনেক জায়গায় তোমাকে এরকম এই কি নাম, এই রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করতে হবে সব ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে। আমি পাঠাবো কিছু অঙ্ক এনিওয়ে। তাহলে আমাদের শুধু বাকি থাকলো ম্যাট্রিক্সটা। তোমরা নিজেরাও ম্যাট্রিক্স বাড়িতে অনেকবার পড়েছো, 11 12 পড়েছো, একটু তো আমাদের সিলেবাস যেহেতু আছে পড়াতেই হবে। আইগেন ভ্যালু প্রবলেম, ট্রান্সপোজ, আর অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার কিছু থিওরেম আছে, ইনভার্সের কিছু থিওরেম আছে, সেগুলো আমরা তাহলে নেক্সট উইক আবার শুরু করবো। স্যার ওই ম্যাট্রিক্সটা না করে স্যার ফোরিয়ারে কতগুলো একটু অঙ্ক করলে ভালো হতো। ম্যাট্রিক্সটা করছিলাম স্যার বাড়িতে। পারছিস? ফুরিয়ারের অঙ্ক বলতে ফুরিয়ারের প্রবলেম কোনগুলো? একবার তো রিভাইজ দেওয়া করা তো হয়েছে পুরোটা ফুরিয়ারে। স্যার কয়েকটা অঙ্ক আমার অসুবিধা হচ্ছে, আমি পাঠিয়ে দেবো মানে। সেটা তাহলে আগে এমনি পাঠা, ছবি তুলে পাঠিয়ে দে। ঠিক আছে ঠিক আছে। প্রবলেম গুলো এই মোমেন্টে বোর্ডে করা তো একটু মুশকিল হয়ে যায়, ছবি তুলে আগে পাঠা, আমি হাতে করে নিই, তারপরে বোর্ডে করাবো। ঠিক আছে ঠিক আছে। কিন্তু ম্যাট্রিক্সে তোরা আইগেন ভ্যালু বের করতে পারিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, শোন, তোরা নিজেদের মধ্যে ডিসকাস করে নে কোনটা কি টপিক দেখবি। হ্যাঁ। দেখে নিয়ে আমাকে জানা। এটা তো থাকবেই, আমি তো প্রবলেম পাঠাবো, তোরা যা আটকাবে আমাকে পাঠাবি অবশ্যই। হ্যাঁ। এরপর কোনটা কি টপিক পড়বি সেটা আমাকে স্পেসিফিক্যালি কালকে বা পরশুর মধ্যে আমাকে জানা হবে। কাল পরশু ক্লাস নেবো না, দুদিন পরে আবার নেবো, জানা তার মধ্যে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ছেড়ে দে, সাবধানে থাকিস।